তো স্যার আমরা 6 নাম্বার ম্যাথটা যদি একটু দেখি, 6 কি বলছে স্যার? দেখো গোলকের ভর চাইছে। এই যে একটা গোলক, এই গোলকের ভর চাইছে। তো কি কি দিছে? ছোট পিস্টনের ব্যাস দিছে d1 এর মান। তো আমি ধারণা করতে পারি এখান থেকে একটা ক্ষেত্রফল বের করা যায়। দ্বিতীয় পিস্টনেরও ব্যাস দিছে d2। এই গোলক, এই যে গোলক, যেই গোলকের ভর চাইছে, এই যে সেই গোলক, এই গোলকের একটা ব্যাসার্ধ দিছে আর একটা ঘনত্ব দিছে। এটা কিন্তু গোলকের ব্যাসার্ধ, গোলকের ঘনত্ব। তাহলে স্যার ভর বের করার সূত্র কি শিখছি? মানে পঞ্চম অধ্যায়ে তো আমরা প্রায় অঙ্ক যে করি, রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। এই সূত্র দিয়ে আমরা ভর বের করতে পারি। এম সমান সমান রো ভি, আর গুণন করলে রো ভি। তাহলে গোলকের ভর, এখানে এম হইতেছে গোলকের ভর, তাহলে ঘনত্ব হবে গোলকের, আয়তন হবে গোলকের। স্যার গোলকের ঘনত্ব রো, আর হইতেছে আয়তন। সরাসরি প্রশ্নটায় আয়তন দেওয়া নাই, গোলকের একটা ব্যাসার্ধ দেওয়া আছে। আমরা জানি গোলকের আয়তন নির্ণয় সূত্র ভি ইজ ইকুয়াল টু, গোলকের আয়তন নির্ণয় সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব। স্যার এটা গোলকের আয়তন বের করার সূত্র 4/3 পাই আর কিউব। তাহলে স্যার আমার যে গোলকের আয়তন যেহেতু ডিরেক্টলি দেওয়া নাই, তাহলে আমরা আয়তন নির্ণয় সূত্র বসাই দিব ভি এর জায়গায় 4/3 পাই আর কিউব। এইবার আমরা শুধু মান বসাই দিব। এম গোলকের ভর, গোলকের ঘনত্ব, গোলকের ঘনত্ব কত? 10/500। এই যে 10/500 এই ইন্টু 4/3, পাইয়ের মান কত? 3.1416। আর হইতেছে গোলকের ব্যাসার্ধ। এই যে স্যার গোলকের ব্যাসার্ধ দিয়ে দিছে কত? 5 সেন্টিমিটার। যেহেতু সেন্টিমিটার মিটারে নিব 100 দ্বারা ভাগ করে, আর আর এর উপর একটা কিউব আছে, আমি একটা কিউব দিয়ে দিলাম। এই তাহলে স্যার সরাসরি এম এর একটা মান বের হয়ে যাবে। $5.49, তার মানে 5.5 কেজি। এই তাহলে এটা গ আশা করি বোঝা গেছে। স্যার আরেকবার যদি বলি, চাইছে গোলকের ভর, আমরা সূত্র জানি রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। তাহলে এম সমান সমান হইতেছে রো ভি। যেহেতু গোলকের ভর বের করব, আমার গোলকের ঘনত্ব লাগবে, গোলকের আয়তন লাগবে। তাহলে গোলকের ঘনত্ব এই যে বলছে স্যার, এই যে ঘনত্ব, এটাই গোলকের ঘনত্ব দিয়ে দিছে। কিন্তু গোলকের আয়তন লাগবে, সরাসরি এই গোলকটার আয়তন বলে নাই, গোলকের ব্যাসার্ধ বলছে। তাহলে গোলকের আয়তন ভি এর সূত্র বসাই দিই 4/3 পাই আর কিউব। পাইয়ের মান জানি, গোলকের ব্যাসার্ধ লাগবে আয়তন বের করতে গেলে, এই যে স্যার গোলকের ব্যাসার্ধ দিয়ে দিছে। তাহলে আমি এই কারণে রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, এম ইজ ইকুয়াল টু রো ভি, গোলকের ঘনত্ব বসাইছি, আর আয়তন দেওয়া ছিল না, তাই আয়তনের সূত্র 4/3 পাই আর কিউব বসাইছি, যেখানে ব্যাসার্ধ আর এর মান বলে দিছিল। তাহলে আমরা গোলকের ভর বের করে ফেলছি। এবার ঘতে এসে কি বলছে? ছোট পিস্টনে 15 নিউটন বল প্রয়োগ করলে। স্যার এটা ভালো করে খেয়াল করো, ছোট পিস্টনে 15 নিউটন বল প্রয়োগ করলে, তার মানে F1 এর মান 15 নিউটন, F1 এর মান 15 নিউটন। এই যে এখানে F1 এর মান প্রয়োগ করলে বড় পিস্টনের বস্তুটিকে উপরে উঠানো যাবে কিনা? খুব ভালো একটা পয়েন্ট, বড় পিস্টনের বস্তুটিকে উপরে উঠানো যাবে কিনা। এখন বড় পিস্টনে একটা গোলক রাখা, এই গোলকের উপরে কয়টা বল কাজ করতেছে? আমরা এই গোলকের উপরে কয়টা বল কাজ করতেছে ভালো করে খেয়াল করো। আমরা এইখানে F1 এর ডিরেকশনটা দিয়েছি, আর এটা ভালো করে খেয়াল করতে হবে। F1 কোন দিকে? নিচের দিকে। আচ্ছা, এইখানে আইসা F2, এই যে গোলকের উপর কোন দিকে? উপরের দিকে, উপরের দিকে। স্যার তাহলে F2 কোন দিকে? এটা আমরা এই যে উপরের দিকে দিলাম। এটা কি স্যার? এটা হইতেছে F2। তাহলে এই গোলকের উপরে একটা বল উপরে কাজ করতেছে, সেটা F2, যেটা F1 বলের কারণে সৃষ্টি হয়েছে। F1 নিচের দিকে, এই যে ছোট পিস্টনে 15 নিউটন বল প্রয়োগ করলে, এইটা এখানে আইসা উপরের দিকে কতটুকু বল কাজ করে? তাহলে এই যে উপরের দিকে কতটুকু বল কাজ করবে, যে গোলকটারে উপরের দিকে ধাক্কা দিবে, F2 বের করে ফেলবো। এখনই আমি F2 বের করবো। F2 বের করবো স্যার এই যে সূত্র দিয়ে, কোনো কথা নাই। তাহলে F2 ডিভাইডেড বাই F1 সমান সমান A2 ডিভাইডেড বাই A1।
এখন স্যার ক্ষেত্রফল তো দেওয়া নাই, ক্ষেত্রফল তো দেওয়া নাই, কিন্তু এই জায়গাটা কিন্তু গোল, বৃত্তের নাই, এই জায়গাটা কিন্তু গোল। তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি হবে? পাই আর স্কোয়ার। তাহলে a1 এর জায়গায় আমি লিখি পাই আর 1 স্কোয়ার, a2 এর জায়গায় আমি লিখি পাই আর 2 স্কোয়ার। তাহলে আমরা f2 ডিভাইডেড বাই f1, এই যে ছোট পিস্টনে 15 নিউটন, f1 এর মান 15 নিউটন সমান সমান পাই আর পাই কাটা। আস্তে আস্তে খেয়াল করো, r1 ছোট পিস্টনের ব্যাসার্ধ, আমার ছোট পিস্টনের ব্যাসার্ধ দেয় নাই, দিছে ব্যাস। আমরা জানি, খুব ভালো করে জানি, এই যে r1 স্যার a2 বাই a1 এর জায়গায় কিন্তু আমরা পাই আর 2 স্কয়ার বাই পাই r1 স্কয়ার লিখছি। কেন ক্ষেত্রফলের জায়গায় পাই আর স্কয়ার লিখছি? কারণ এই জায়গাগুলো গোল, বৃত্তের নাই, এই জায়গাগুলো গোল, বৃত্তের নাই। তাই ক্ষেত্রফলের সূত্র বসাইছি পাই আর স্কয়ার, উপরেরটাই পাই আর স্কয়ার। a1 ক্ষেত্রফলের জন্য পাই r1 স্কয়ার, a2 ক্ষেত্রফলের জন্য পাই r2 স্কয়ার। তাহলে r1 হচ্ছে ছোট পিস্টনের ব্যাসার্ধ, এখানে দিছে ব্যাস। তাহলে r1 ছোট পিস্টনের ব্যাসার্ধ দিছে ব্যাস, ব্যাসকে 2 দিয়ে ভাগ করলেই ব্যাসার্ধ, তার উপরে স্কয়ার সমান সমান r2। স্যার ভালো করে খেয়াল করো, r2 দ্বিতীয় পিস্টনের ব্যাসার্ধ, r2 দ্বিতীয় পিস্টনের ব্যাসার্ধ বা বড় পিস্টনের ব্যাসার্ধ। এইটা একটা বড় পিস্টন, বড় পিস্টনের ব্যাসার্ধ দেয় নাই, দিছে ব্যাস ডি, ডি দিছে। তাহলে ডি 40, 2 দিয়ে ভাগ করলেই ব্যাসার্ধ, স্কয়ার দিয়ে দিলাম। সেন্টিমিটার থেকে মিটারে নেই নাই কেন? উপরেও ব্যাস নিচেও ব্যাস, উপরেও ব্যাসার্ধ নিচেও ব্যাসার্ধ। একই জাতীয় রাশি যদি উপরে নিচে থাকে, অর্থাৎ উপরেও একটা ব্যাসার্ধ নিচেও একটা ব্যাসার্ধ, তাইলে আর সেই ক্ষেত্রে সেন্টিমিটার থেকে মিটারে নেওয়ার দরকার নাই। সেম জাতীয় রাশি থাকলেই হবে, উপরেরটাও সেন্টিমিটারে বসানো মানগুলো, নিচেরটাও সেন্টিমিটারে মানগুলো বসানো। আশা করি বুঝা গেছে। তাহলে এইখান থেকে কিন্তু ফাইনালি আমরা একটা f2 পাই। স্যার f2 কত পাই? এই যে এই মানটা দেখো, 40 রে 2 দিয়ে ভাগ করলে 20, 20 স্কয়ার, তাহলে 20 স্কয়ার ভাগ 20 রে 2 দিয়ে ভাগ করলে 10, 10 স্কয়ার, তাহলে 10 স্কয়ার। এই ভাগটা দিলে আসে 4, 15 এই পাশে এসে হয় গুণ, তাহলে f2 এর মান দাঁড়ায় 60 নিউটন। স্যার এটা যদি আরেকবার আমি একটু বলি, আমার এই যে f2 এর মানটা আমি বের করতে চাইতেছি, তো f2 বাই f1 সমান a2 বাই a1, দেখলাম ক্ষেত্রফল দেওয়া নাই, ব্যাস দেওয়া আছে, d1 d2 দিয়া ব্যাস বুঝায়, ক্ষেত্রফলের জায়গায় লিখে দিলাম পাই আর স্কয়ার। এখন আমার এই যে r1 ব্যাসার্ধ লাগবে ছোট পিস্টনের, আর বড় পিস্টনের ব্যাসার্ধ লাগবে। তো r1 এর মান ব্যাসার্ধ খুঁজতে গিয়ে দেখলাম ব্যাস দেওয়া 20, এই কারণে নিচে 20 রে 2 দিয়ে ভাগ করছি, তাহলে ব্যাসার্ধ পাইলাম আর স্কয়ার। আর উপরে r2 বড় পিস্টনের ব্যাসার্ধ, বড় পিস্টনের ব্যাস দেওয়া, 2 দিয়ে ভাগ করছি, তার উপর স্কয়ার দিছি, তাহলে এইখান থেকে আমি f2 পাইলাম। তাহলে উপরের দিকে f2 এর মান যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 60 নিউটন। স্যার এই গোলকের অস্বীকার করা যাবে না, এই গোলকের একটা কি আছে স্যার? এই গোলকের একটা ওজন আছে কোন দিকে? নিচের দিকে। এই গোলকের একটা ওজন আছে কোন দিকে? নিচের দিকে। এই গোলকের একটা ওজন আছে কোন দিকে? নিচের দিকে। তাহলে ডাব্লিউ এর একটা মান আছে, সব বস্তুই কিন্তু পৃথিবী টানতেছে, এটা পৃথিবী ধরো, তাহলে পৃথিবী কোন বস্তুকে কেমনে থাকে? তার ওজনের সমান বল টানে। তাহলে এই গোলকের একটা ওজন বের করাই এখন আমার কাজ। তাহলে গোলকের ওজন এখানে আমরা বের করি, গোলকের ওজন, গোলকের ওজন ডাব্লিউ সমান এম জি। তাহলে এম ভর, গোলকের ভর লাগবে কত স্যার? 5.5 ইন্টু জি এর মান 9.8, গোলকের ওজন আমরা পেয়ে গেলাম 5.5 ইন্টু 9.8, এটা আসে স্যার 53.9 নিউটন। তাহলে ভালো করে বুঝতে হবে, এখানে এবার প্রশ্ন মিলাইতে পারবা যে আগে বলে নি, এই গোলকের উপর দুইটা বল কাজ করতেছে, নিচের দিকে একটা বল কাজ করতেছে যেটা ওজন, নিচের দিকে স্যার একটা বল কাজ করতেছে যেটা ওজন, ওজন কত? 53.9 নিউটন, 53.9 নিউটন। আচ্ছা ফাইন। এরপরে উপরের দিকে একটা বল কাজ করতেছে F2, যেটা কিনা এই যে বের করছে 60 নিউটন। তাহলে এই গোলকের ওজন নিচের দিকে সেটা কত? 53.9 নিউটন। আর এই পানি উপরে ধাক্কাইতেছে 60 নিউটন বলে। তাহলে এখন বলতেছে প্রশ্ন, বড় পিস্টনের বস্তুটি উঠানো যাবে কিনা? এটাই তো বড় পিস্টন, এখানে যে বস্তু গোলকটা, এটা উপরের দিকে উঠানো যাবে কিনা? উঠানো যাবে যদি উপরের বলটা বেশি থাকে, উঠানো যাবে যদি উপরের বলটা বেশি থাকে। স্যার উপরের বল F2 এর মান 60 নিউটন, আর নিচের বলটা ওজন যেটা এটা 53.9 নিউটন, তাহলে উপরের দিকের বলটা বেশি না? এই যে এখানে একটা বল আছে, এই যে কলমের একটা ওজন নিচের দিকে,
আর আমার হাত কিন্তু কলমটার উপরের দিকে একটা বল দিয়ে রাখছে, বা এই যে একটা বল দিয়ে আমি উপরে উঠে নিচ্ছি। আমি কি অনেক ভারী একটা টেবিল আমার হাতের উপর রাইখে উঠাইতে পারবো না? কারণ আমি ওই পরিমাণের বল উপরের দিকে দিতে পারবো না। ওই টেবিলটার, ভারী টেবিলের ওজন নিচের দিকে। সেম ঘটনাটাই এই গোলকের ওজন যেটা নিচের দিকে সেটা 53.9 নিউটন, এই যে ওজন। আর F2 যেটা কিনা ঊর্ধ্বমুখী বল উপরের দিকে সেটা 60 নিউটন। তাহলে ওজন নিচের দিকে 53.9 নিউটন, এই পানি উপরের দিকে ধাক্কা দিতেছে 60 নিউটন বলে। তাহলে উপরের বলটা কিন্তু বেশি, তাহলে বড় পিস্টনের বস্তুকে উপরে উঠানো যাবে। আশা করি বোঝা গেছে। সুতরাং বড় পিস্টনের বস্তুটিকে উপরে উঠানো যাবে।